আমরা নবীন, আমরা তরুণ, আমরা জাতি, ভবিষ্যৎ দেশ ও জাতি সেবাই হবে, দেশ ও জাতি সেবাই হবে আমাদের জীবনে। শপথ, শিক্ষা, নৈতিকতা, মানবতা, দেশপ্রেম আমাদের চলার নীতি, আমাদের চলার নীতি। এটাই মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল কলেজে মূলনীতি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আমি প্রত্যাশা করছি তোমরা আল্লাহ তাআলার বিশেষ রহমতে ভালো আছো, আর আমিও তোমাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। কোভিড-19 তথা করোনা ভাইরাসের এই ক্রান্তি লগ্নে শুধু শরীয়তপুর নয়, পুরো বিশ্ব জুড়ে শিক্ষার্থীদের লেখাপড়া যেন স্থবির হয়ে পড়েছে। এমত অবস্থায় শরীয়তপুরের মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ তোমাদের জন্য আরো আগে থেকেই আয়োজন করে আসছে অনলাইন ভার্চুয়াল ক্লাস। এজন্য সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। সেই সাথে তোমরা যারা বাসায় বসে সার্বক্ষণিকভাবে আমাদের সঙ্গে অনলাইন ক্লাসের সাথে যুক্ত রয়েছে, অনলাইন পরীক্ষার সাথে যুক্ত রয়েছে, এজন্য তোমাদেরকেও আমি আন্তরিকভাবে শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইতোমধ্যে গত ক্লাসে আমি তোমাদেরকে সমানতা কি এবং সমানতার যে শ্রেণী বিভাগ ক্লাসিফিকেশন সেটি আমি তোমাদেরকে দেখিয়েছি, যেখানে আমি তোমাদেরকে গাঠনিক সমানতা 5 প্রকার ব্যাখ্যা করেছি। তো সমানতা মূলত 2 ধরনের, যেটা তোমরা গত ক্লাসে দেখেছো, যেখানে ছিল গাঠনিক সমানতা এবং স্টেরিও সমানতা। তো গাঠনিক সমানতা 5 প্রকার, এটা আমরা গত ক্লাসে আমরা ডিটেইলস ব্যাখ্যা করেছি। আজকে আমরা স্টেরিও সমানতা সম্পর্কে জানবো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আর কথা নয়, এখন আমরা সরাসরি চলে যাব আমাদের আজকের মূল ক্লাসে। তো আমরা ইতোমধ্যে হোয়াইট বোর্ডে লক্ষ্য করছি যে স্টেরিও সমানতা। তো সমানতার যে 2টা মেইনলি শ্রেণী বিভাগ, তার মধ্যে অন্যতম হচ্ছে স্টেরিও সমানতা। এই স্টেরিও সমানতা 2 ভাগে বিভক্ত। আমি যদি একটু দেখাই, স্টেরিও সমানতা 2 ভাগে বিভক্ত। এক, জ্যামিতিক সমানতা, জ্যামিতিক সমানতা বা সিস্ট্রান্স সমানতা, জ্যামিতিক সমানতা বা সিস্ট্রান্স সমানতা। এবং আরেকটা হচ্ছে আলোক সক্রিয় সমানতা, আলোক সক্রিয়, আলোক সক্রিয় সমানতা। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে স্টেরিও সমানতাও আবার নিজেরা 2 ভাগে বিভক্ত হয়েছে। একটি হচ্ছে জ্যামিতিক সমানতা বা সিস্ট্রান্স সমানতা, অন্যটি হচ্ছে আলোক সক্রিয় সমানতা। এখন আমি আজকের ক্লাসে এই জ্যামিতিক সমানতা এবং আলোক সক্রিয় সমানতা বিস্তারিত আমি আলোচনা করব। তো চলো এবার আমরা প্রথমে জ্যামিতিক সমানতা কি সেই বিষয়টি আগে জেনে নেই। অর্থাৎ কোনটি জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে আর কোনটি জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে না, এর কিছু শর্ত রয়েছে। এই শর্তগুলো যদি আমরা একটু প্রথমে পর্যবেক্ষণ করি, তাহলে জ্যামিতিক সমানতার সংজ্ঞা বা ডেফিনিশন দেওয়াটা অনেকটা সহজ হয়ে যাবে। তো প্রথমে আমি শর্তে আসি যে জ্যামিতিক সমানতার শর্ত। জ্যামিতিক সমানতার
শর্ত। যে জ্যামিতিক সমানতার শর্তগুলো কি কি? এক নম্বর শর্ত হচ্ছে AB of carbon double bond C of AB, অর্থাৎ যৌগটির ধরন এরকম হতে হবে যেখানে A is not B, অর্থাৎ A আর B একরকম হওয়া যাবে না। এরপর আমরা 2 নম্বর শর্তে আসি। যৌগটিকে এরকম হতে হবে AB of carbon double bond carbon of BD, যেখানে A আর B সমান হওয়া যাবে না এবং B এবং D ও সমান হওয়া যাবে না। A এবং B এবং B এবং D সমান হওয়া যাবে না। 3 নম্বর শর্ত হচ্ছে XY of carbon double bond CY of WZ, যেখানে X এবং Y সমান হওয়া যাবে না এবং W এবং Z সমান হওয়া যাবে না। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই তিনটা শর্ত সব সময় মাথার মধ্যে অবস্থান করাবে যে জ্যামিতিক সমানতা ওই সমস্ত যৌগগুলো করতে পারবে যে সমস্ত যৌগের মধ্যে দ্বিবন্ধন থাকবে। একক বন্ধন কিংবা ত্রিবন্ধন যুক্ত কোন যৌগ কখনো জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে না। জ্যামিতিক সমানতা প্রদর্শন করার পূর্ব শর্ত হচ্ছে যৌগটিকে দ্বিবন্ধনধারী হতে হবে। আমি আবারও বলছি, জ্যামিতিক সমানতা প্রদর্শনের জন্য যৌগটিকে দ্বিবন্ধনধারী তথা অ্যালকিন যুক্ত যৌগ হতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি যে আমরা প্রত্যেকটার ক্ষেত্রে দ্বিবন্ধন দিয়েছি। এই প্রত্যেকটি ক্ষেত্রে দ্বিবন্ধন দেয়া এই কথাটির অর্থ কি? এই কথাটির অর্থ হচ্ছে এরা প্রত্যেকেই দ্বিবন্ধন যুক্ত যৌগ বা অ্যালকিন জাতীয় যৌগ। এরপরে অ্যালকিন জাতীয় যৌগ যারা, সকল অ্যালকিন বা দ্বিবন্ধনধারী যৌগ কিন্তু জ্যামিতিক সমানতা তথা সিস ট্রান্স সমানতা প্রদর্শন করে না। তাহলে করে কারা? এই তিনটি শর্ত যারা স্যাটিসফাইড করে তারাই কেবলমাত্র সিস ট্রান্স বা জ্যামিতিক সমানতা প্রদর্শন করে। শর্ত তিনটি কি কি আমরা আরো একবার একটু দেখে নেই। অর্থাৎ দ্বিবন্ধনযুক্ত 2 কার্বনের সাথে AB যুক্ত থাকবে। A একটি উপাদান, B আর একটা উপাদান। তবে শর্ত হলো A এবং B এই দুটি উপাদান একরকম হওয়া যাবে না, দুটি ভিন্ন উপাদান হতে হবে। এরপরে আসি B নম্বর শর্তে, যে প্রথম কার্বন দ্বিবন্ধন যুক্ত যৌগের ক্ষেত্রে প্রথম কার্বনের সাথে যে দুটি উপাদান যুক্ত থাকবে, দ্বিতীয় কার্বনের সাথে আর দুটি ভিন্ন উপাদান যুক্ত থাকবে। তবে প্রথম কার্বনের সাথে যুক্ত দুটি উপাদান একরকম হতে পারবে না, আবার দ্বিতীয় কার্বনের সাথে যুক্ত উপাদান দুটি B এবং D একরকম হতে পারবে না। এর জন্য আমরা B নট ইকুয়াল D দিয়েছি। এর মানে কি? একরকম হতে পারবে না। এরপরে আমরা আসি 3 নম্বর শর্তে। কার্বন দ্বিবন্ধন যুক্ত যৌগের ক্ষেত্রে প্রথম কার্বনের সাথে যে XY উপাদান যুক্ত রয়েছে, এই XY উপাদান দুটি ভিন্ন হতে হবে, একই রকম হওয়া যাবে না। এবং অপর কার্বনের সাথে যুক্ত আরো দুটি উপাদান W এবং Z এরাও ভিন্ন ভিন্ন হতে হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে তিনটা আমরা শর্ত দিলাম, এই তিনটি শর্ত সাপেক্ষে অ্যালকিন জাতীয় যৌগ যারা, তারা কি করবে? জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে। যে সকল অ্যালকিন জাতীয় যৌগ বা দ্বিবন্ধনধারী যৌগ এই তিনটি শর্তের যে কোনো একটি শর্ত, আমি আবারও বলছি, এই তিনটি শর্তের যে কোনো একটি শর্তকে অনুসরণ করবে, তারাই কেবলমাত্র সিস ট্রান্স সমানতা বা জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে। তো এখন আমি
একটি একটি করে এক্সাম্পল বা উদাহরণ দিয়ে নেই। আমরা উদাহরণের মাধ্যমে বিষয়টি আরো ক্লিয়ার করব। আমি প্রথমে ক নাম্বার অর্থাৎ 1 নাম্বার জ্যামিতিক সমানুতার একটি উদাহরণ দিয়ে বোঝাতে চাই। এক্সাম্পল, CH3 CH ডাবল বন্ড CH। সাপোজ আমি এই যৌগটার কথাই চিন্তা করি, এই যৌগটি জ্যামিতিক সমানুতা প্রদর্শন করে কিনা আমরা একটু জেনে নেই। তোমরা যে কাজটা করবা সব সময়, যে জায়গাটাতে কার্বন কার্বন দ্বিবন্ধন আছে সেই জায়গাটা বেছে নিবা, এই কার্বন এবং এই কার্বন। তাহলে তোমরা এভাবে দুইটা কার্বন লিখবা, এইভাবে তোমরা দুইটা কার্বন লিখবা। লেখার পর এই কার্বনের যোজনী 4 করার জন্য আরো দুইটা হাত দিতে হবে, এই কার্বনের যোজনী 4 করার জন্য আরো দুইটা হাত দিতে হবে। তো আমি যদি এই কার্বনটার কথা চিন্তা করি, একটা আছে হাইড্রোজেন একদিকে আর একটা আছে CH3 আর একদিকে। আমি যদি এই কার্বনটার কথা চিন্তা করি, একদিকে আছে হাইড্রোজেন আর একদিকে আছে CH3। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, এই সংকেতটাকে আমরা গাঠনিক সংকেত আকারে এইভাবে লিখতে পারি। গাঠনিক সংকেত আকারে আমরা এভাবে লিখতে পারি। এখন দেখো তো, এই গাঠনিক সংকেতটি তথা এই যৌগটি এই ক নং শর্তকে অনুসরণ করেছে কিনা। দেখো, আমি হাইড্রোজেনকে যদি এ ধরি, হাইড্রোজেনকে যদি আমি এ ধরি আর মিথাইল মূলককে যদি আমি বি ধরি, তাহলে এ এবং বি, এ এবং বি, এ এবং বি এই দুইটা কি সমান? সমান না। অর্থাৎ এখানে এ মানে হাইড্রোজেন, এ মানে হচ্ছে হাইড্রোজেন আর বি মানে হচ্ছে মিথাইল। এ মানে হচ্ছে হাইড্রোজেন, এ মানে হচ্ছে হাইড্রোজেন আর বি মানে হচ্ছে মিথাইল মূলক। তাহলে এ এবং বি এই দুইটা উপাদান ভিন্ন নয়। তাহলে এ এবং বি কার্বনের সাথে যুক্ত, কার্বনের সাথে যুক্ত এ এবং বি উপাদান দুটি যদি ভিন্ন ভিন্ন হয়, এ এবং বি উপাদান দুটি যদি ভিন্ন ভিন্ন হয়, তাহলে ওই অ্যালকিন যুক্ত যৌগটি জ্যামিতিক সমানুতা প্রদর্শন করবে। তাহলে আমরা বলতেই পারি এটি জ্যামিতিক সমানুতা প্রদর্শন করেছে, এটি জ্যামিতিক সমানুতা প্রদর্শন করেছে। এই জ্যামিতিক সমানুতা প্রদর্শন করার পাশাপাশি আমি আরেকটা বিষয় জানাই, যে প্রথমে আমি বলেছি জ্যামিতিক সমানুতার আরেক নাম হলো সিস ট্রান্স সমানুতা। এটা একটি সিস সমানু। আবারও বলছি, এটি একটি সিস সমানু। এখন তোমাদের প্রশ্ন হতে পারে, কেন সিস সমানু? মনে রাখবা, একই গ্রুপ যদি কার্বন কার্বন দ্বিবন্ধনের একই পাশে থাকে তাহলে সেটি সিস সমানু হয়। আমি তোমাদের জ্ঞাতার্থে আরেকটু গভীরভাবে বলছি, সবসময় কার্বন ডাবল বন্ড কার্বন, কার্বন কার্বন দ্বিবন্ধন চিন্তা করবা। তোমরা আবার এরকম করে চিন্তা করো না বাম এবং ডান, উপরে এবং নিচে। আমি আবারও বলছি, উপরে এবং নিচে তুলনা করবা। অর্থাৎ এই কার্বন কার্বন দ্বিবন্ধনের, এই যে কার্বন কার্বন দ্বিবন্ধনের উপরে এবং নিচে, কার্বন কার্বন দ্বিবন্ধনের উপরে এবং নিচে যদি একই গ্রুপ যদি কার্বন কার্বন দ্বিবন্ধনের একই পাশে থাকে, দেখো উপরের দিকে আছে অথবা নিচের দিকে, একই উপাদানগুলো যদি উপরে অথবা নিচে থাকে তাহলে তাকে আমরা সিস সমানু বলবো। আর যদি একই উপাদান যদি ভিন্ন দিকে থাকে, অর্থাৎ পরস্পর বিপরীত দিকে থাকে, তাহলে সেটিকে আমরা ট্রান্স সমানু বলবো। যেমন আমি একটু দেখাই, কার্বন কার্বন দ্বিবন্ধন, এদিকে হাইড্রোজেন, এদিকে CH3, এদিকে হাইড্রোজেন, এদিকে হাইড্রোজেন, এদিকে CH3, এটাকে আমরা ট্রান্স সমানু বলবো, ট্রান্স সমানু বলবো।
এখন প্রশ্ন হলো কেন ট্রান্স সমাণু বলবো? তোমরা একটু লক্ষ্য করো, এই যে কার্বন কার্বন দ্বিবন্ধনের একই পাশে অর্থাৎ উপরে অথবা নিচে একই পরমাণু নাই, একই পরমাণু নাই, তাহলে কোন দিকে আছে? তাহলে কোন দিকে আছে তোমরা একটু খেয়াল করো, কোনাকুনি, দেখো কোনাকুনি একই পরমাণু রয়েছে, কোনাকুনি অর্থাৎ পরস্পর বিপরীত দিকে। যদি পরস্পর বিপরীত দিকে একই পরমাণুগুলো অবস্থান করে, একই উপাদানগুলো অবস্থান করে পরমাণু বা মূলক, তবে তাদেরকে আমরা ট্রান্সের সমাণু বলবো। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, সিসের সমাণু হচ্ছে একই উপাদান যদি কার্বন কার্বন দ্বিবন্ধনের একই পাশে থাকে, হয় উপরে না হয় নিচে, তাহলে তাদেরকে আমরা সিস সমাণু বলবো। আর যদি একই উপাদান পরস্পর বিপরীত দিকে থাকে, তাহলে তাদেরকে আমরা ট্রান্সের সমাণু বলবো। এই যে সিস সমাণু, এই যে ট্রান্স সমাণু, এই দুটিকে একত্রে সিস ট্রান্স সমাণু বা জ্যামিতিক সমাণু বলা হয়, বা জ্যামিতিক সমানুতা বলে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা ক নং শর্তটা আমরা বুঝতে পেরেছি। এবারে আমরা দেখব খ নং শর্তের উদাহরণ। খ নং শর্তের আমরা উদাহরণ দেখি। খ নম্বর শর্তে প্রথম কার্বনের সাথে যুক্ত দুটি উপাদান এ এবং ভি ভিন্ন ভিন্ন, আবার দ্বিতীয় কার্বনের সাথে যুক্ত বি এবং ডি উপাদান দুইটা ভিন্ন ভিন্ন। তবে আনন্দের বিষয় হলো দুই কার্বনের সাথে একটি উপাদান কমন থাকবে, সেটি হচ্ছে বি, সেটি হচ্ছে বি। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা বোঝার জন্য এ বি আলফাবেট ব্যবহার করেছি, কেউ পি কিউ আলফাবেটও ব্যবহার করতে পারে, এক্স ওয়াই আলফাবেটও ব্যবহার করতে পারে। আমি যে আলফাবেটই ব্যবহার করি না কেন, যাতে প্রথম কার্বনের সাথে যুক্ত আলফাবেট দুটি যাতে ভিন্ন হয় এবং দ্বিতীয় কার্বনের সাথে যুক্ত আলফাবেট দুটি যাতে ভিন্ন হয়, এমন ভাবে ভিন্ন হবে যাতে দুই কার্বনের সাথে যুক্ত উপাদান চারটার মধ্যে একটি উপাদান কমন থাকে। এখানে কমন উপাদান হচ্ছে বি। আমি একটা উদাহরণ দিই, এক্সাম্পল। যেমন CH3 CH ডাবল বন্ড CH Cl, এটা একটা যৌগ। আমরা এই যৌগটি জ্যামিতিক সমানুতা প্রদর্শন করে কিনা আমরা একটু টেস্ট করে নেই, এই শর্তটা মানে কিনা আমরা একটু দেখে নেই। তাহলে এখানে এই কার্বনটা আমরা লিখবো আর এই কার্বনটা লিখবো। এই যে আমরা দুইটা কার্বন লিখলাম, প্রথম কার্বনের সাথে যুক্ত একটি হাইড্রোজেন আর একটা CH3, দ্বিতীয় কার্বনের সাথে যুক্ত একটা হাইড্রোজেন আর একটা হচ্ছে ক্লোরিন। এখানে এখানে আমরা হাইড্রোজেনকে যদি এ ধরি, আমরা হাইড্রোজেনকে যদি এ ধরি আর মিথাইলকে যদি আমরা বি ধরি, তাহলে এটাও বি, এটাও হলো বি। তাহলে আমরা একটা বিষয় দেখি, এ আর বি সমান না ও বি আর ডি সমান না, এই শর্তটা পুরোপুরি মেনে চলেছে। দেখো, হাইড্রোজেনকে যদি আমি এই উপাদান ধরি আর মিথাইলকে যদি আমি বি উপাদান ধরি, তাহলে এই পাশেও মিথাইল, এই পাশেও ক্লোরিন। কারণ কি, দেখো দুই পাশেই এই যে বি এবং বি কমন, মিল আছে। তাহলে এখানে দেখো মিথাইল যদি বি ধরি, তাহলে এই মিথাইলকে আমাকে পি ধরতে হবে। তাহলে আলটিমেটলি এ বি নট ইকুয়াল, বি ডি নট ইকুয়াল, অর্থাৎ এ এবং বি উপাদান দুটি পরস্পর ভিন্ন, আবার বি এবং ডি উপাদান দুটি পরস্পর ভিন্ন। তাহলে এরকম শর্ত যদি মেনে চলে, তাহলে আমরা বলতেই পারি এই উক্ত যৌগটি জ্যামিতিক সমানুতা প্রদর্শন করবে। এখানে দেখো, আমরা প্রথম নিয়মে বলেছিলাম যে দুটি একই উপাদান যদি একই দিকে থাকে তাহলে সিস সমাণু বলবো। যদি ভিন্ন ভিন্ন উপাদান পরস্পর বিপরীত দিকে থাকে, তাহলে সেটাকে আমরা একই উপাদান যদি একই দিকে থাকে তাহলে সেটাকে আমরা সিস সমাণু বলবো, আর একই উপাদান যদি পরস্পর উল্টা পাশে থাকে বা বিপরীত পাশে থাকে তাহলে আমরা ট্রান্স সমাণু বলবো। এটা একটা কথা। সেই সাথে আরেকটি কথা হচ্ছে যে একই উপাদান যদি না পাওয়া যায়, যদি ভিন্ন ভিন্ন উপাদানে থাকে,
তাদের মধ্যে বড় দুটি উপাদান যদি একই পাশে থাকে, আমি আবারও বলছি, যদি একই উপাদান লক্ষ্য করা না যায়, যে তিনটা উপাদান আছে, ভিন্ন ভিন্ন তিনটা উপাদান আছে, সেক্ষেত্রে আমরা কিভাবে তুলনা করব? তো তিনটি ভিন্ন উপাদান থাকলে সেক্ষেত্রে করণীয় হচ্ছে দুটি বড় বড় উপাদান যদি দুটা বড় উপাদান যদি একই পাশে থাকে তাহলে তাকে আমরা সিস সমাণু বলবো। আর দুইটা বড় উপাদান যদি পরস্পর উল্টা পাশে থাকে বা বিপরীত পাশে থাকে তাহলে আমরা তাকে সিস সমাণু, ট্রান্স সমাণু বলবো। যেমন দেখো এখানে এখানে আমরা দেখতে পাচ্ছি যে হাইড্রোজেন এবং মিথাইল, হাইড্রোজেন হাইড্রোজেন এবং মিথাইল মূলক আর মিথাইল এবং ক্লোরিন মূলক, হাইড্রোজেন এবং মিথাইল মূলক আর মিথাইল আর ক্লোরিন মূলক। তাহলে এক্ষেত্রে দুইটা বড় উপাদান CH3 এবং হচ্ছে ক্লোরিন, আবার দুইটা ছোট উপাদান হাইড্রোজেন আর হচ্ছে মিথাইল পরস্পর একই দিকে আছে, এজন্য এটাকে আমরা বলবো সিস সমাণু। আমি আবারও বলছি, এটিকে কেন আমি সিস সমাণু বলছি তার কারণ হচ্ছে মিথাইল ক্লোরিন এই দুইটা বড় গ্রুপ, ক্লোরিনের পারমাণবিক ভর হচ্ছে 35.5 আর মিথাইলের পারমাণবিক আণবিক ভর হচ্ছে 15, কার্বন হচ্ছে 12, হাইড্রোজেন হচ্ছে 3, তাহলে 15। আমরা বড় গ্রুপ কিভাবে চিনবো? এর পারমাণবিক ভর, আণবিক ভর হচ্ছে 15 আর এর পারমাণবিক ভর হচ্ছে 35.5 আর এটা হচ্ছে 15 আর এটা হচ্ছে 1। তাহলে শিক্ষার্থী বন্ধুরা একটু খেয়াল করো যে দুইটা বড় গ্রুপ একই দিকে রয়েছে, আবার দুইটা ছোট গ্রুপ একই দিকে রয়েছে। তো দুইটা বড় গ্রুপ যদি একই দিকে থাকে তাহলে সেটি সিসের সমাণু হবে। আবার আমি যদি জিনিসটা যদি এভাবে একটু ঘুরিয়ে দেই, যে একদিকে CH3 আর একদিকে ক্লোরিন, একদিকে হাইড্রোজেন আর একদিকে CH3, তাহলে এটাকে কিন্তু আমরা ট্রান্স সমাণু বলবো। এটাকে আমরা ট্রান্স সমাণু বলবো। প্রশ্ন হলো কেন? কারণ দেখো দুইটা বড় গ্রুপ মিথাইল 15 আর ক্লোরিন 35.5, এই দুইটা গ্রুপ কার্বন কার্বন দ্বিবন্ধনের পরস্পর বিপরীত পাশে রয়েছে, অর্থাৎ দুইটা বড় গ্রুপ যদি পরস্পর বিপরীত পাশে থাকে তাহলে তাকে আমরা ট্রান্স সমাণু বলবো। আর দুইটা ছোট গ্রুপ পরস্পর বিপরীত পাশে রয়েছে, তাহলে দুটি বড় গ্রুপ যদি বিপরীত পাশে থাকে তাহলে ট্রান্স সমাণু, আবার দুটি বড় গ্রুপ যদি একই পাশে থাকে তাহলে তাকে আমরা সিস সমাণু বলবো। আবার একই গ্রুপ যদি একই পাশে থাকে তাহলেও তাকে আমরা সিস বলবো, পরস্পর বিপরীত দিকে থাকলে তাকে আমরা ট্রান্স সমাণু বলবো। আমরা অবস্থা বুঝে ব্যবস্থা গ্রহণ করব। এরপরে আমরা দেখি 3 নম্বর শর্তটা। 3 নম্বর শর্তটা কি ছিল? গ নম্বরে XY of carbon double bond, carbon of WZ, যেখানে X এবং Y একরকম না এবং W এবং Z একরকম না। এরকম একটা যদি আমি উদাহরণ দেই তাহলে খুব সহজে দেওয়া যায় CH3 CH ডাবল বন্ড CCl Br, CCl Br। একটা জিনিস খেয়াল করো, এই যে কার্বন এবং কার্বন এই দুটাকে আমরা আইডেন্টি করলাম। এবার আমরা কার্বনের বাকি হাতগুলো, একটা হাইড্রোজেন আর একটা মিথাইল, একটা হাইড্রোজেন আর একটা হচ্ছে মিথাইল, এটার ক্ষেত্রে একটা ক্লোরিন একটা ব্রোমিন, একটা ক্লোরিন আর একটা হচ্ছে ব্রোমিন, এটা একটা সিস সমাণু। এখন প্রশ্ন হলো কেন সিস সমাণু? আমি আরেকটা উদাহরণ দিচ্ছি, কার্বন কার্বন দ্বিবন্ধন, হাইড্রোজেন ক্লোরিন CH3 Br, এটাকে আমরা
ট্রান্সের সমানুপাত্র। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটু খেয়াল করো এবং বোঝার চেষ্টা করো। আমার 3 নম্বর শর্ত হচ্ছে কার্বনের সাথে যে 4টা উপাদান থাকবে, 4টাই আলাদা আলাদা, কারোর সাথে কারো মিল নাই। প্রথম কার্বনের সাথে XY দুটি ভিন্ন উপাদান, এই XY দুটি ভিন্ন উপাদানের সাথে কোনো প্রকার মিল নেই। আবার অপর কার্বনের সাথে যুক্ত আরো দুটি উপাদান, যে দুটি উপাদানও ভিন্ন ভিন্ন, তবে আনন্দের বিষয় হলো এই 4টি উপাদানই পরস্পর ভিন্ন ভিন্ন। একটু খেয়াল করো, আমরা গাঠনিক সংকেত লিখেছি। দেখো, হাইড্রোজেন এবং ক্লোরিন এই দুটা ভিন্ন উপাদান, আর মিথাইল আর ব্রোমিন এই দুটোও ভিন্ন উপাদান। তো এই 4টা উপাদানের ভিতরে সবচেয়ে বড় দুটি উপাদান হচ্ছে, একটা হচ্ছে মিথাইল আর একটা হচ্ছে ব্রোমিন। তো বড় উপাদান দুইটা একই পাশে থাকলে অথবা ছোট উপাদান দুইটা যদি একই পাশে থাকে তাহলে তাদেরকে আমরা সিসের সমান বলবো। ছোট উপাদান দুটি যদি কার্বন কার্বন দ্বিবন্ধনের একই পাশে থাকে তাহলে তাকে আমরা সিস বলবো, অথবা বড় দুটি উপাদান যদি কার্বন কার্বন দ্বিবন্ধনের একই পাশে থাকে তাহলেও তাকে আমরা সিস সমানু বলবো, যা আমরা এটার ক্ষেত্রে লক্ষ্য করছি। আবার এটার ক্ষেত্রে যদি আমরা দেখি, দেখো ছোট উপাদান দুইটা বিপরীত পাশে, বড় উপাদান দুইটা বিপরীত পাশে। তাহলে ছোট উপাদান দুটি যদি কার্বন কার্বন দ্বিবন্ধনের বিপরীত পাশে থাকে, অথবা বড় উপাদান দুটি যদি কার্বন কার্বন দ্বিবন্ধনের বিপরীত পাশে থাকে তাহলে তাকে আমরা ট্রান্স সমাণু বলবো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা জ্যামিতিক সমানতার যে 3টি শর্ত তা তোমরা অনুধাবন করতে পেরেছো। এই 3টি শর্ত যদি তোমার জানা থাকে তাহলে কোন যৌগটি জ্যামিতিক সমানতা বা সিস ট্রান্স সমানতা প্রদর্শন করবে আর কোন যৌগটি জ্যামিতিক বা সিস ট্রান্স সমানতা প্রদর্শন করবে না, তোমরা খুব সহজেই আইডেন্টিফিকেশন করতে পারবে। চলো এবার আমরা ভিন্ন টপিকসে চলে যাই। এবার আমরা আলোক সমানতা দেখব। আলোক সক্রিয় সমানতা। আমরা আলোক সক্রিয় সমানতা দেখব। তো আলোক সক্রিয় সমানতার ক্ষেত্রে আমার একটা বিষয় আগে থেকে একটু বুঝাই নিতে হবে, সেটা হচ্ছে কাইরাল কার্বন কি, সেই বিষয়ে আমি একটু ধারণা দেই যে কাইরাল কার্বন বা অপ্রতিসম কার্বন কি, আমরা সেই বিষয়টা নিয়ে একটু কথা বলি, এরপরে আমরা আলোক সক্রিয় সমানতায় ফিরে যাই। কাইরাল কার্বন বা অপ্রতিসম কার্বন হচ্ছে যে কার্বনের সাথে 4টা ভিন্ন ভিন্ন পরমাণু বা মূলক যুক্ত অবস্থায় থাকে, ওই কার্বনকে আমরা কাইরাল কার্বন বলি। একে আমরা অপ্রতিসম কার্বনও বলে থাকি। মনে করো এ বি সি, এখানে দেখো কার্বন কেন্দ্রীয় পরমাণু হচ্ছে কার্বন, এই কার্বনটাকে আমরা স্টার চিহ্ন দ্বারা প্রকাশ করি। অর্থাৎ যেটা কাইরাল কার্বন, সেই কাইরাল কার্বনকে আমরা স্টার চিহ্ন দ্বারা প্রকাশ করে থাকি। এই কাইরাল কার্বনের হাত হচ্ছে 4টা, অর্থাৎ যোজনী হলো 4, আর 4টা যোজনী 4টা হাত 4টি ভিন্ন ভিন্ন পরমাণু দ্বারা যুক্ত রয়েছে। একদিকে এ উপাদান, আর একদিকে বি উপাদান, আর একদিকে সি উপাদান, আর একদিকে ডি উপাদান। অর্থাৎ যে কার্বনকে ঘিরে 4টি ভিন্ন পরমাণু বা গ্রুপ বা মূলক যুক্ত থাকে, ওই কার্বনকে অপ্রতিসম কার্বন বা কাইরাল কার্বন বলে। আমি যদি একটু উদাহরণের সাহায্যে বোঝাতে চাই, ধরো একদিকে হাইড্রোজেন, আর একদিকে OH, আর একদিকে কার্বক্সিল গ্রুপ, আর একদিকে অ্যালডিহাইড গ্রুপ, তাহলে এই কার্বনটাকে আমরা বলবো অপ্রতিসম কার্বন। তাহলে এই কার্বনটিকে আমরা বলবো অপ্রতিসম কার্বন, কারণ এই কার্বনের একদিকে হাইড্রোজেন, আর একদিকে হাইড্রোক্সাইড, উপরের দিকে COOH মানে কার্বক্সিল গ্রুপ এবং নিচের দিকে CHO অর্থাৎ অ্যালডিহাইড গ্রুপ। অর্থাৎ 4টা উপাদানই হচ্ছে ভিন্ন ভিন্ন, কাজেই উক্ত কার্বনকে আমরা অপ্রতিসম কার্বন বা কাইরাল কার্বন বলবো।
তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা কাইরাল কার্বন বা অপ্রতিসম কার্বন কি এই বিষয়টিও তোমরা বুঝতে পেরেছো। আলোক সক্রিয় সমানুতা ব্যাখ্যা করতে গেলে আমাদেরকে আরেকটা বিষয় জানতে হবে, আর সেটি হচ্ছে এক সমতলীয় আলো। এবার আমি একটু এক সমতলীয় আলো সম্পর্কে একটু ধারণা দিতে চাই যে এক সমতলীয় আলো কি। এক সমতলীয় আলো কি? এক সমতলীয় আলো, এটা যদি আমি একটু উদাহরণের সাহায্যে যদি একটু প্রথমে ব্যাখ্যা দিতে চাই, এটা আমরা একটা নিকেল প্রিজম নিব। এটা হচ্ছে নিকেল প্রিজম। আমরা একটি নিকেল প্রিজম নিব। এরপরে আমরা বিভিন্ন তলে লম্বভাবে স্পন্দিত আলো নিলাম। অর্থাৎ সব তলে স্পন্দিত একবর্ণী আলো আর একটি তলে স্পন্দিত একটি মাত্র তলে স্পন্দিত একবর্ণী আলো। তো শিক্ষার্থী বন্ধুরা, একটু লক্ষ্য করো, আমি এক সমতলীয় আলো একটি মাত্র তলে স্পন্দিত একবর্ণী আলো বা একবর্ণী স্পন্দিত সমতলীয় আলো নিচ্ছি আমরা একটু। আর সব তলে স্পন্দিত একবর্ণী আলো। একটু খেয়াল করো যে এক সমতলীয় আলো এই বিষয়টা আমি তোমাদেরকে বোঝাতে চাচ্ছি। মনে করো আমরা সূর্য থেকে আমরা 7টা বর্ণ পাই। প্রত্যেকটি বর্ণ আলাদা আলাদা ভাবে পৃথক ভাবে আমরা যদি প্রিজমের ভিতর দিয়ে আমরা প্রতিষ্ঠিত হতে দেই, তাহলে সূর্য থেকে আগত 7টি বর্ণ অর্থাৎ ভিপ গাই অর, বাংলায় বলে বেনিয়াসহ কলা, বেগুনি, নীল আসমানি, সবুজ, লাল, হলুদ, কমলা এবং লাল, এই 7টি বর্ণ পৃথক ভাবে আমরা আইডেন্টিফাই করতে পারি। এবং পৃথক ভাবে এক একটা আলোকে যদি আমি সেপারেশন করতে পারি, তাহলে এক একটি সেপারেটকৃত আলোকে আমরা একবর্ণী আলো বলবো। তাহলে 7টা বর্ণ যখন একত্রে থাকে, 7টা আলো যখন একত্রে থাকে, তখন তাকে আমরা বলি যৌগিক প্রকৃতির আলো, যৌগিক প্রকৃতি। এজন্য আমরা বলি সূর্যের আলো যৌগিক প্রকৃতির। এই 7টি আলোকে যদি আমরা সেপারেট করতে পারি, এক একটি আলো আলাদা করতে পারি আলোক রশ্মিকে, তাহলে সেটিকে আমরা বলবো একবর্ণী আলোক রশ্মি। তো ঠিক তদ্রূপ আমরা সোডিয়াম ল্যাম্প থেকে একবর্ণী আলোক রশ্মি পেয়ে থাকি। আমি আবারও বলছি, সোডিয়াম ল্যাম্প থেকে আমরা একবর্ণী আলোক রশ্মি পেয়ে থাকি। এই একবর্ণী আলোক রশ্মি যদি বিভিন্ন তলে স্পন্দিত থাকে, অর্থাৎ দেখো এক্স অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর, জেড অক্ষ বরাবর বিভিন্ন তলে স্পন্দিত রয়েছে, এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ বিভিন্ন তলে স্পন্দিত রয়েছে। এজন্য আমি লিখেছি সব তলে স্পন্দিত একবর্ণী আলো। তাহলে বিভিন্ন তলে স্পন্দিত আলোক রশ্মিকে যদি আমরা নিকেল প্রিজমের ভিতর দিয়ে আমরা প্রতিসরিত হতে দেই, তাহলে দেখা যায় এই একবর্ণী আলোগুলো সবগুলো বিভিন্ন তল থেকে একটা তলে স্পন্দিত হয়েছে, হয় এক্স অক্ষ বরাবর অথবা ওয়াই অক্ষ বরাবর অথবা জেড অক্ষ বরাবর।
তাহলে একটা তলে স্পন্দিত হলো, তাহলে বিভিন্ন তলে স্পন্দিত একবর্ণী আলোগুলো নিকেল প্রিজমের ভিতর দিয়ে প্রতিসরিত হতে দিলে সব একবর্ণী আলোকগুলো একটা তলে স্পন্দিত হয়। দেখো একটা তলে স্পন্দিত হয়েছে, তাহলে একটা তলে যদি স্পন্দিত হয় তাহলে এমন আলোকে আমরা বলি এক সমতলীয় আলো। এক্ষেত্রে কিন্তু আলোক রশ্মিগুলো বিভিন্ন তলে ছিল, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ বিভিন্ন তলে ছিল। আর এই ক্ষেত্রে কিন্তু আলোক রশ্মি একটা তলে চলে এসেছে, হয় এক্স অক্ষ, না হয় ওয়াই অক্ষ, না হয় জেড অক্ষ, আমি যেটা ধরবো। তাহলে একটা তলে চলে আসলে তখন ওই আলোর আচরণকে আমরা বলি এক সমতলীয় আলো, আর এরূপ আলোকে আমরা বলি এক সমতলীয় আলো। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি প্রত্যাশা করছি অপ্রতিসম কার্বন কি তোমরা বুঝতে পেরেছো, এক সমতলীয় আলো কি এটিও তোমরা বুঝতে পেরেছো। এবারে আমি আলোক সক্রিয় সমানুতার শর্তগুলা কি কি, একটা যৌগ আলোক সক্রিয় কখন হয় সেই বিষয়টা নিয়ে আমি একটু কথা বলতে চাই। আলোক সক্রিয় সমানুতা ওই যৌগটি প্রদর্শন করবে যেই যৌগটির ভিতরে কাইরাল কার্বন বা অপ্রতিসম কার্বন থাকে। তাহলে আলোক সক্রিয় সমানুতা প্রদর্শন করতে গেলে যতগুলো শর্ত রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে যৌগটির ভিতরে কাইরাল কার্বন থাকতে হবে। আমি আবারও বলছি, যৌগটির ভিতরে কাইরাল কার্বন থাকতে হবে, কাইরাল কার্বন বা অপ্রতিসম কার্বন থাকতে হবে, যা তোমরা ইতোমধ্যে দেখেছো যে কাইরাল কার্বন জিনিসটা কি। এরপরে যেই যৌগটার কাইরাল কার্বন রয়েছে ওই আলোক সক্রিয় সমানুতার দুইটা কনফিগারেশন থাকবে, অর্থাৎ যে সমস্ত যৌগের দুটি কনফিগারেশন রয়েছে এবং ওই কনফিগারেশন দুইটা পরস্পর দর্পণ প্রতিবিম্ব, অর্থাৎ আমরা যদি মিররের সামনে প্রতিস্থাপন করি তাহলে একটি সমাণু আরেকটা সমাণুর দর্পণ প্রতিবিম্ব হয়। যেমন আমরা যদি মিররের সামনে দাঁড়াই তাহলে আমি আমার একটা বিম্ব দেখতে পাবো, এটাকে আমি বলছি আমার প্রতিবিম্ব। ঠিক তদ্রূপ যেই যৌগটার কথা আমরা চিন্তা করব, ওই যৌগটি যদি দর্পণের সামনে স্থাপন করলে একটি আরেকটির পরস্পর দর্পণ প্রতিবিম্ব হয়, তাহলে সেটিকে আমরা আলোক সক্রিয় সমাণু বলবো, অর্থাৎ ওই যৌগটি আলোক সক্রিয় সমানুতা প্রদর্শন করবে। তাহলে এক নম্বরে যৌগটি অপ্রতিসম হতে হবে। আলোক সক্রিয় সমানুতা প্রদর্শনের একটি অন্যতম উপায় হচ্ছে যৌগটিতে অপ্রতিসম কার্বন থাকতে হবে, অর্থাৎ যৌগটি অপ্রতিসম অণু হতে হবে। আর অপ্রতিসম অণু মিন্স যৌগটিতে কাইরাল কার্বন থাকতে হবে। আর কাইরাল কার্বন থাকলেই শুধু হবে না, ওই সমাণুটিকে দর্পণে রাখলে আরেকটা আমরা কনফিগারেশন পাবো, এই দুটি কনফিগারেশন পরস্পর দর্পণ প্রতিবিম্ব হতে হবে। শুধু দর্পণ প্রতিবিম্ব হলেই হবে না, এই দুটি দর্পণ প্রতিবিম্ব নামক সমাণু দুটি একটি সমাণু আরেকটা সমাণুর উপর আমরা যদি প্রতিস্থাপন করি তাহলে তারা প্রতিস্থাপিত হবে না, অর্থাৎ উপরি স্থাপনীয় হবে না, অর্থাৎ অসমপাতিত হবে তথা সমপাতিত হবে না, অর্থাৎ একটি সমাণু আরেকটা সমাণুর উপর অসমপাতিত হবে। এ ধরনের যৌগগুলো আলোক সক্রিয় সমানুতা প্রদর্শন করবে। তো চলো তোমাদের যে নির্ধারিত সিলেক্টেড যে বই রয়েছে তোমরা ওখান থেকে আলোক সক্রিয় সমানুতার শর্তগুলো তোমরা একটু মেমোরাইজ করে নিবে, যে বিষয়টা আমি তোমাদেরকে বলে দিলাম। আমরা এবার এক্সাম্পলের সাহায্যে একটু দেখে নেই আলোক সক্রিয় সমানুতা কারা প্রদর্শন করে। মনে করো এই একদিকে সি ডাবল ওএইচ, একদিকে হাইড্রোজেন, একদিকে ওএইচ আর একদিকে সিএইচ3। এখানে এই কার্বনটা হচ্ছে কাইরাল কার্বন, এটাকে ল্যাকটিক অ্যাসিড বলে, ল্যাকটিক অ্যাসিড, এটাকে ল্যাকটিক অ্যাসিড বলে। তো শিক্ষার্থী বন্ধুরা একটু তোমরা লক্ষ্য করলে উপকৃত হবে, সেটি হচ্ছে দেখো এই কার্বনের সাথে চারটা ভিন্ন পরমাণু যুক্ত রয়েছে, এর জন্য এই কার্বনকে আমরা কাইরাল কার্বন বলছি। তাহলে আমরা বলতেই পারি যে ল্যাকটিক অ্যাসিড যৌগটিতে কাইরাল কার্বন বা অপ্রতিসম কার্বন রয়েছে। একটা শর্ত কিন্তু স্যাটিসফাইড করেছে। এবার আমরা দ্বিতীয় শর্তে যাই। এই যে আমরা কাইরাল কার্বন যুক্ত যৌগ দেখতে পেলাম, এটাকে যদি আমরা দর্পণের মধ্যে প্রতিস্থাপন করি, দর্পণের মধ্যে স্থাপন করি
দর্পণের মধ্যে স্থাপন করি তাহলে যৌগটিকে কেমন দেখা যাবে? উপরে কোনো পরিবর্তন হবে না, নিচেও কোনো পরিবর্তন হবে না। OH বাম পাশে চলে আসবে HO, আর হাইড্রোজেন চলে আসবে এটা। এটাকেও আমরা ল্যাকটিক অ্যাসিড বলে থাকি। তো শিক্ষার্থী বন্ধুরা একটু লক্ষ্য করো, আমরা যদি আয়নার সামনে দাঁড়াই, মিররের সামনে দাঁড়াই, তাহলে কিন্তু আমার ডান হাত হয়ে যায় বাম হাত, আর বাম হাত হয়ে যায় ডান হাত। মাথা মাথার জায়গায় থাকে, পা পায়ের জায়গায় থাকে, এদের কিন্তু অবস্থানের কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ উপরে এবং নিচে অবস্থানের কোনো চেঞ্জ নাই, দেয়ার ইজ নো চেঞ্জ আপার এন্ড লোয়ার। তাহলে একটু খেয়াল করো যে এই যে ল্যাকটিক অ্যাসিডের উপরে এবং নিচে কোনো পরিবর্তন হবে না, কারণ দর্পণের সামনে রাখলে উপরে এবং নিচে কোনো চেঞ্জ হয় না। চেঞ্জ হয় শুধু বাম হয়ে যায় ডান, ডান হয়ে যায় বাম। তাহলে দেখো OH মানে হাইড্রক্সিল মূলকটা বাম পাশে চলে আসলো, হাইড্রোজেন পরমাণুটা ডান পাশে চলে গেল। আর OH কে তুমি যদি দর্পণে দেখো তাহলে তুমি তাকে HO হিসেবে দেখতে পাবা, OH হিসেবে নয়, অর্থাৎ উল্টা দেখতে পাবা, HO। এটাকে আমরা বলছি যে ল্যাকটিক অ্যাসিড, এটার দর্পণ হচ্ছে, দর্পণ প্রতিবিম্ব হচ্ছে এইটা, আবার এইটার দর্পণ প্রতিবিম্ব হচ্ছে এইটা। এটাকে আমরা ডিল্যাকটিক অ্যাসিড বলি, এটাকে আমরা ডিল্যাকটিক অ্যাসিড বলি, এটাকে আমরা এল ল্যাকটিক অ্যাসিড বলি, এটাকে আমরা প্লাস ল্যাকটিক অ্যাসিড বলি, এটাকে আমরা প্লাস ল্যাকটিক অ্যাসিড বলি, এটাকে আমরা মাইনাস ল্যাকটিক, এটাকে আমরা মাইনাস ল্যাকটিক অ্যাসিড বলি। এখন প্রশ্ন হলো কেন প্লাস ল্যাকটিক অ্যাসিড বলি, কেন মাইনাস ল্যাকটিক অ্যাসিড বলি, কেন আমরা ডিল্যাকটিক অ্যাসিড বলি, কেন আমরা এল ল্যাকটিক অ্যাসিড বলি? তো মনে রাখবা এই যে ডি, এটাকে বলে ডেক্সট্রো, ডি দ্বারা বোঝায় ডেক্সট্রো রোটেটরি, এবং এল দ্বারা বোঝায় লিভো রোটেটরি। ডেক্সট্রো এবং লিভো, অর্থাৎ ডি এর ফুল মিনিং হচ্ছে আর এল এর ফুল মিনিং হচ্ছে ডেক্সট্রো, ডেক্সট্রো রোটেটরি ও রোটেটরি, অর্থাৎ ডেক্সট্রো রোটেটরি আর হচ্ছে লিভো রোটেটরি। লিভো রোটে, ডেক্সট্রো রোটেটরি, লিভো রোটেটরি, টিও আর ওয়াই। অর্থাৎ ডি মানে হচ্ছে ডেক্সট্রো রোটেটরি আর এল মানে হচ্ছে লিভো রোটেটরি। অর্থাৎ এটাকে বলে বাম ঘূর্ণি, এটাকে বলে বাম ঘূর্ণি, আর এটাকে বলে ডান ঘূর্ণি। তাহলে ডেক্সট্রো রোটেটরি, ডেক্সট্রো রোটেটরি মানে ডি, এটাকে ডান ঘূর্ণি বলে অথবা ডানাবর্তী বলে, আর এল দ্বারা যেটা বোঝায় সেটাকে বলে লেভো রোটেটরি, এটাকে বলা হয় বামা ঘূর্ণি বা বামাবর্তী। অর্থাৎ এক সমতলীয় আলোর তলকে, এক সমতলীয় আলোর তলকে যে সমানুটি, আমি আবারও বলছি যে ডেক্সট্রো রোটেটরি কি, অর্থাৎ ডি সমানু কি, এক সমতলীয় আলোর তলকে যে সমানুটা ডান দিকে আবর্তন করে তাদেরকে আমরা ডেক্সট্রো রোটেটরি বলি, আর এক সমতলীয় আলোর তলকে যে সমানুটা বিপরীত দিকে তথা বাম দিকে আবর্তন করে তাদেরকে আমরা বামাবর্তী বা লেভো রোটেটরি বা সংক্ষেপে এল সমানু বলে থাকি। তাহলে এক সমতলীয় আলো যদি কোনো সমানুর মধ্যে আপতিত করা হয়, তাহলে এক সমতলীয় আলো যদি ওই সমানুটা যদি ডান দিকে আবর্তন করায় তাহলে সেটিকে আমরা বলবো ডি সমানু, আর যদি বাম দিকে আবর্তন করে তাহলে সেটিকে আমরা বলবো বামাবর্তী বা লিভো রোটেটরি। তাহলে সংক্ষেপে আমরা ডি বা এল বলে থাকি, আর যেটাকে আমরা ডি বলবো সেটাকে আমরা ডানাবর্তী তথা ডান ঘূর্ণি তথা প্লাস বলবো, আর বামা ঘূর্ণি বা বামাবর্তী বা এল বা মাইনাস বলবো। তাহলে ডি যে কথা প্লাস সে কথা, এল যে কথা মাইনাস সেই কথা। তো শিক্ষার্থী বন্ধুরা
তাহলে তোমরা ডেক্সট্রো রোটেটরি কি এবং লিভো রোটেটরি কি বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। আমি আরেকটু যদি বলি যে ডান দিকে আবর্তন করা অর্থ কি, ডান দিকে আবর্তন করা অর্থ হচ্ছে এইরকম করে আবর্তন করবে, যৌগটা এভাবে আবর্তন করবে। আর বাম দিকে মানে হচ্ছে যৌগটা এইভাবে আবর্তন করবে। তাহলে যদি ডান দিকে যদি সমানুটি আবর্তিত হয় তাহলে তাকে আমরা ডেক্সট্রো রোটেটরি বা ডানাবর্তী বলে থাকি বা ডি বলে থাকি। আর যদি এক সমতলে আলোর তল যদি বাম দিকে ঘূর্ণায়মান থাকে তাহলে সেটাকে আমরা বামা ঘূর্ণি বা এল বা মাইনাস সমানু বলে থাকি। তো শিক্ষার্থী বন্ধুরা, এটি হচ্ছে এই ডান ঘূর্ণি বাম ঘূর্ণি, এটি হচ্ছে একটি এক্সপেরিমেন্টাল ভ্যালু। আমি আবারও বলছি, ডান ঘূর্ণি ডান দিকে আবর্তিত হবে না বাম দিকে আবর্তিত হবে, এটি টোটালি একটা এক্সপেরিমেন্টাল বিষয়, পরীক্ষিত ব্যাপার। তবে তাত্ত্বিকভাবে থিওরিটিক্যালি এর কিন্তু অস্তিত্ব নেই, অর্থাৎ থিওরিটিক্যালি কোনটি ডি এবং কোনটি এল এটি কিন্তু নির্ণয় করা সম্ভব না। আমি আবারও বলছি, ডি সমানু অর্থাৎ ডি ল্যাকটিক অ্যাসিড, এল সমানু বা এল ল্যাকটিক অ্যাসিড, এরকম যে কোনো ডি বা এল নির্ণয় করা পরীক্ষিত মান, অর্থাৎ আমরা পোলারিমিটার নামক একটি যন্ত্র রয়েছে যার মাধ্যমে ডি সমানু এল সমানু নির্ণয় করা যায় পোলারিমিটার যন্ত্রের সাহায্যে। এটি কিন্তু থিওরিটিক্যালি একটা যৌগের চেহারা দেখে বলা সম্ভব না যে কোনটি ডি এবং কোনটি এল। তবে হ্যাঁ, আমি যে কোনোটিকে ডি ধরতে পারি, আমি যে কোনোটিকে ডি ধরতে পারি, আর যেটাকে আমি ডি ধরবো তারপরেরটা আমরা এল ধরবো। এটিকে যদি আমি ডি সমানু ধরি তাহলে এটিকে এল ধরবো, আবার এটিকে যদি আমি এল ধরি তাহলে এটিকে আমরা আর ডি ধরবো। তবে এটিও ঠিক যে ল্যাকটিক অ্যাসিডকে যদি পোলারিমিটারের ভিতরে রাখা হয় তাহলে এই হাইড্রক্সিল মূলকটা ডান পাশে থাকায়, অর্থাৎ এটা কিন্তু অরিজিনালি পোলারিমিটারের মাধ্যমে যদি আমরা এটা খেয়াল করি তাহলে এটা ডেক্সট্রো রোটেটরি অনুসরণ করে, এটা লিভো রোটেটরি অনুসরণ করে, এটা ডানাবর্তী, এটা হচ্ছে বামাবর্তী। এজন্য আমরা বলি যে কাইরাল কার্বনের সাথে হাইড্রক্সিল মূলক ডান পাশে থাকলে সেটিকে ডি ল্যাকটিক অ্যাসিড লিখবা, আর বাম পাশে থাকলে সেটিকে এল ল্যাকটিক অ্যাসিড লিখবা। কিন্তু এটি কিন্তু কোনো নিয়ম না। এটিকে যদি আমি ডি সমানু ধরি এটিকে এল সমানু ধরবো, এটিকে এল ধরলে এটিকে ডি সমানু ধরবো। অর্থাৎ ডি এবং এল থিওরিটিক্যালি চেহারা দেখে কোনো যৌগের গঠন দেখে নির্ণয় করা সম্ভব না, এটি পোলারিমিটার যন্ত্রের সাহায্যে পরীক্ষিতভাবে এটি ল্যাবরেটরিতে নির্ণয় করতে হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমার মূল উদ্দেশ্য ছিল যে আলোক সক্রিয় সমানুতা কারা প্রদর্শন করবে, যেমন ল্যাকটিক অ্যাসিড আলোক সক্রিয় সমানুতা প্রদর্শন করবে। প্রশ্ন হলো কেন? কারণ আলোক সক্রিয় সমানুর ভিতরে যে আমরা যে দুটি সমাণু দেখতে পাচ্ছি, এই দুটি সমাণু আমার যে তিনটে শর্ত রয়েছে সেই তিনটি শর্ত পুরোপুরি অনুসরণ করেছে। নাম্বার 1 কাইরাল কার্বন রয়েছে, নাম্বার 2 এই যৌগটা দর্পণ প্রতিবিম্ব রয়েছে, নাম্বার 3 এই দুটি সমাণু পরস্পর একটি আরেকটার উপরে স্থাপনীয় নয়, অর্থাৎ সমাপতিত হয় না। এই তিনটি শর্তে আমি বলে দিতে পারি এটা আলোক সক্রিয় সমানুতা প্রদর্শন করে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা আলোক সক্রিয় সমানুতা কোনটি প্রদর্শন করবে আর কোনটি করবে না এখন তোমরা বই পড়লে বাকিটা আরো ক্লিয়ারলি বুঝতে পারবে। তো আজ আর নয়, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদ থাকো। নেক্সট ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।